হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অমিত, তোমাদের কেমিস্ট্রি টিচার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মেন্ডেলিভের পর্যায় সারণী এবং দীর্ঘ পর্যায় সারণীর ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চলো খুব বেশি দেরি না করে শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই যে বিভিন্ন মৌলগুলোকে কিভাবে তাদের ধরনের ভিত্তিতে সুসজ্জিত অবস্থায় রাখা যায়, তাই তো? এবং এটা আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টা সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তাদেরই মধ্যে বিজ্ঞানী মেন্ডেলিভ এবং ওনার পর্যায় সূত্র সম্পর্কেও আলোচনা করা হয় এবং এটা জানা যায় যে এই পর্যায় সূত্র থেকে কিনা পর্যায় সারণী তৈরি হয়েছিল, যেটাকে মেন্ডেলিভের পর্যায় সারণী বলা হচ্ছিল। হ্যাঁ, এবার এই মেন্ডেলিভের পর্যায় সারণী নিয়েই আলোচনা আমি শুরু করব। তো দেখো, এই হলো মেন্ডেলিভের পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে মোট 63টা মৌল বর্তমান ছিল, কিন্তু তোমরা এখানে 28টা মৌল কম দেখতে পাচ্ছ। তার কারণ 28টার মধ্যে 14টা মৌল এই ল্যান্থানাম সিরিজে বা সারিতে অবস্থান করে এবং বাকি 14টা মৌল এই অ্যাক্টিনাইড সিরিজে, ঠিক আছে, অ্যাক্টিনিয়ামের সাথে অবস্থান করে এবং টোটাল সবকটা মৌল মেলালে আমরা 63টা মৌলই পাবো। বোঝা গেল? আবার দেখো, এই পর্যায় সারণীতে মোট 7টা পর্যায় এবং 8টা শ্রেণী বর্তমান। ওকে, দেখি বোঝা যাচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত 7টা পর্যায় এবং 1 থেকে 8 পর্যন্ত 8টা শ্রেণী বর্তমান। কিন্তু যখন এই পর্যায় সারণীটা তৈরি করা হয়েছিল সেই সময়তে এক ধরনের মৌল ছিল না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌল। ওকে, কিন্তু পরবর্তীকালে যখন আবার নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলোর আবিষ্কার হলো সেই সময়তে কিনা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে মেন্ডেলিভের পর্যায় সারণীতে স্থান দেওয়ার জন্য এই পর্যায় সারণীটাকে কি করা হয়, মডিফাই করা হয়, অর্থাৎ কিছুটা পরিবর্তন করা হয়। এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পর্যায় সারণীতে স্থান দেওয়ার জন্য কিনা একটা নতুন শ্রেণী অর্থাৎ শূন্য নামক একটা শ্রেণীর প্রবর্তন করে এর মধ্যে স্থান দেওয়া হয় এবং স্থান দেওয়ার ফলে যে নতুন পর্যায় সারণীটা তৈরি হয় সেটার নাম হয় মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। তো এটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। সেটা কি করে বুঝবো? তার কারণ এই আধুনিক সংস্করণে একটা নতুন শূন্য গ্রুপ যুক্ত হয় যার মধ্যে কিনা শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থান পায়। এর ফলে এই পর্যায় সারণীটা 7টা পর্যায় এবং 9টা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। 9টা শ্রেণী অর্থাৎ 1 থেকে 8 এবং 0 হয়ে গেল 9টা। তো এবার যদি এই পর্যায় সারণী নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করি তো এটা দেখা যাবে যে এই পর্যায় সারণীর প্রথম 7টা গ্রুপের মধ্যে প্রত্যেকটাতেই আবার 2টো করে সাব গ্রুপ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ উপশ্রেণী দেখতে পাওয়া যাবে। এর অর্থ কি? এর অর্থ এটাই যে যদি একটু নিচের দিকে দেখো যে এক একটা মানে ঘরের মধ্যে কিনা 2টো করে মৌল অবস্থান করছে, এটা দেখা যাবে। কিন্তু আবার যদি শেষের দিকে যাও দেখা যাবে শূন্য শ্রেণীতে কিনা শুধুমাত্র একটা করে মৌল বর্তমান, অর্থাৎ শূন্য শ্রেণীতে কোনো সাবগ্রুপ বা উপশ্রেণী নেই। আবার তার পাশেই কি আছে? তার পাশেই আছে 8 নম্বর গ্রুপ। 8 নম্বর গ্রুপের যদি আবার নিচের দিকে যাও সেখানে কি দেখতে পাবে? সেখানে দেখতে পাবে কিনা এক একটা গ্রুপের মানে এক একটা রুমের মধ্যে অর্থাৎ এক একটা ঘরের মধ্যে কিনা 3টে করে মৌল অবস্থান করছে। এই ছিল মোটামুটি ভাবে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু কেমন ভুল বা ত্রুটিও ছিল। সেগুলো কি? যেমন প্রথমত, বেশি পারমাণবিক ভরের মৌলগুলোকে কিছু কিছু ক্ষেত্রে কম পারমাণবিক ভরের মৌলের আগে স্থান দেওয়া হয়েছিল। অর্থাৎ যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আর্গন আর পটাশিয়াম, ঠিক আছে, আর্গনের পারমাণবিক ভর হলো 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হলো 39। অর্থাৎ হিসেব মতো এর পারমাণবিক ভর কম, অর্থাৎ পটাশিয়ামের পারমাণবিক ভর কম, মানে পটাশিয়াম নিশ্চয়ই আর্গনের আগে পর্যায় সারণীতে স্থান পাওয়ার কথা। কিন্তু
যদি তোমরা পর্যায় সারণীটা ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এটাই দেখতে পাবে যে আর্গন পারমাণবিক ভর মানে আর্গনের পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গন কিনা পটাশিয়ামের আগে স্থান পেয়েছে আর পটাশিয়াম তার পরে স্থান পেয়েছে। তাহলে এটা একটা ভুল বা ত্রুটি। আবার যদি বলি আরেকটা, যে তোমরা এই একটু আগে দেখে এলে যে এই পর্যায় সারণীর কি 8 নম্বর যে গ্রুপটা ছিল তার মধ্যে কি এক একটা ঘরের মধ্যে 3টে করে মৌল অবস্থান করছিল, তাই তো? আরো আছে, যদি বলি যে একই ধরনের মৌলের যে আইসোটোপ গুলো, ঠিক আছে, তাদের পারমাণবিক ভর তো নিশ্চয়ই আলাদা হবে, কিন্তু পারমাণবিক ভর আলাদা হওয়া সত্ত্বেও একই ধরনের মৌলের সবকটা আইসোটোপকে একটা ঘরের মধ্যেই রাখা হয়েছিল। দাঁড়াও এটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি নিই অক্সিজেন, অক্সিজেনের 3টে আইসোটোপ, যেমন অক্সিজেন 16, 17 এবং 18, তাই এদের পারমাণবিক ভর তো আলাদা, তাহলে এদেরকে আলাদা আলাদা ঘরে রাখাই উচিত। কিন্তু কি করা হয়, এদের পারমাণবিক ভর আলাদা হওয়া সত্ত্বেও এদের 3টে আইসোটোপকেই একটা ঘরের মধ্যেই রাখা হয়। বোঝা গেল? এরকম আরো অনেক ত্রুটি আছে। আবার যদি একটা বলি যে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখতে পাবে যে একই ধর্মের মৌলগুলোকে আলাদা জায়গায় আর আলাদা ধর্মের মৌলগুলোকে একই জায়গায় রাখা হয়েছে। তো আশা করি তোমরা মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আসা যাক মেন্ডেলিফের পর্যায় সারণীর পর যেটা সম্বন্ধে আলোচনা করব বলেছিলাম, সেটা কি? সেটা হলো দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী সম্পর্কে। এই আধুনিক পর্যায় সারণীর ধারণার সূত্রপাত ঘটে বিজ্ঞানী মোজলের প্রচেষ্টায়। ওকে, তিনি 1913 থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। অর্থাৎ তিনি কি করেন, যে বিভিন্ন মৌলের পরমাণুর এক্স রশ্মির বর্ণালী পরীক্ষার মাধ্যমে তিনি এটা প্রমাণ করেন যে মৌলের পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক কিনা কোনো মৌলকে চিহ্নিত করতে বা চিনতে বেশি কার্যকরী হবে। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। ওকে, এবার এই জিনিসটা আমি তোমাদেরকে দুটো গ্রাফ এঁকে যদি বোঝাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে মৌলের পারমাণবিক ভর, তার সাথে কি ওই মৌলেরই সকল পরমাণুর এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্কের সাথে যদি আমরা গ্রাফ আঁকি, অর্থাৎ যেটা কিনা বিজ্ঞানী মোজলে প্রথমে পরীক্ষার মাধ্যমে তার ফলস্বরূপ যে মানগুলি পেয়েছিলেন কম্পাঙ্কের, তার গ্রাফ তিনি প্রথমে আঁকলেন। তিনি প্রথমে কি পারমাণবিক ভরের সাথে এই কম্পাঙ্কের একটা গ্রাফ আঁকলেন। তাতে তিনি কি পেলেন, যে কিছু এলোমেলো পয়েন্ট পেলেন, যে নির্দিষ্ট কিছু না, এলোমেলো, কোনো নির্দিষ্ট দিক নেই, এদিক ওদিক এলোমেলো ভাবে আগাচ্ছে, ঠিক আছে। কিন্তু তারপর যখন তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পরমাণু ক্রমাঙ্কের সাথে এই কম্পাঙ্কের বর্গমূলের কি একটা প্লট বা লেখচিত্র আঁকেন, তখন তিনি দেখলেন যে এই সকল পয়েন্ট অর্থাৎ মানগুলি একটি নির্দিষ্ট রেখার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। বোঝা গেল? তো এখান থেকেই তিনি এটা কনক্লুড করেন বা সিদ্ধান্তে আসেন যে পারমাণবিক ভরের তুলনায় পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তো বিজ্ঞানী মোজলের এই পরীক্ষার পর মেন্ডেলিফের পর্যায় সূত্রের কিছু সংশোধন ঘটে। ওকে, এবং এই মেন্ডেলিফের পর্যায় সূত্র সংশোধনের ফলে যে সূত্রের আবির্ভাব ঘটে সেটাকে বর্তমানে আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপ বলা হয়। এই সূত্রে কি বলা হয়েছে দেখো, এতে বলা হয়েছে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু মেন্ডেলিফের পর্যায় সূত্রে কি বলা হয়েছিল, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের
পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ এই পরমাণু ক্রমাঙ্কের বদলে পারমাণবিক ভরের কথা মেনশন করা ছিল। বোঝা গেল? তো এবার দেখো, যেহেতু পর্যায়ের সূত্রটাই চেঞ্জ হয়ে গেল এবং সময়ের সাথে আরো কিছু মৌলেরও আবিষ্কার ঘটলো, সেই কারণে এই যে মেন্ডেলিফের পর্যায় সারণী যেটা ছিল সেটারও কিনা মেজর পরিবর্তন বা চেঞ্জ ঘটানো হলো। কিভাবে? যে ওনার অনুসরণে, অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিফের অনুসরণে বিজ্ঞানী নিলস বোর কিনা আরেকটা নতুন পর্যায় সারণী তৈরি করলেন, যেটার নাম তিনি কি দিলেন? দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী। তো আজকের ভিডিওতে যেমন মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম, ঠিক সেরকম ভাবে নেক্সট ভিডিওতে এই দীর্ঘ পর্যায় সারণী অর্থাৎ নিলস বোরের প্রস্তাবিত এই আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। ওকে, তো আজ এতটুকুই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, এবং পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে দাও। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।